দক্ষতার সাথে কাজ করছেন, কিন্তু সেই পুলিশ কর্মকর্তা দেশের ভিতরে এসে কিন্তু তার ইমেজ ক্রাইসিস, প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, এবং আর দুটো জায়গায় ইতিমধ্যে আলোচনায় কিছুটা এসছে, আমি আরো সুস্পষ্ট করে বলতে চাই যে আপনি পুলিশ যখন কাজ করে তার স্ট্রাকচারের ভিতরে দুটো জায়গা, একটা হচ্ছে আপার লেভেল, উপরের স্তরে যারা কাজ করেন, যাদেরকে বিসিএস পরীক্ষার মধ্য দিয়ে রিক্রুটমেন্টটা করা হয়, এবং জিয়া ভাই বলেছেন যে তাদের দক্ষতা সততা এটা বেটার দেখা যাচ্ছে, কিন্তু আপনার নিচের লেভেলে ওসি থেকে শুরু করে যেটা মানে যাদেরকে মোটামুটি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ক্রাইম কন্ট্রোল, ক্রাইম প্রিভেনশন, ওই জায়গাটাতে কাজ করতে হয়, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তাদের করাপশন, তাদের মানে কি বলে তাদের হাই হ্যান্ডেডনেস, হ্যাঁ, এই সমস্তগুলো কিন্তু প্রচন্ড প্রশ্নবিদ্ধ। এবং এই যে সাম্প্রতিক সময়ে এই যে আপনি ইলেকট্রনিক মিডিয়াতে যেভাবে মানুষকে আপনি মুজিবুর রহমানকে করার যেটা প্রচন্ড হয়েছে, মানে সমালোচিত হয়েছে, এই সমস্ত কারণ। এবং আমি যদি ভুল না বলে থাকি, মনির ভাই যদি ভুল মানে ইনফরমেশনটা ভুল হয় তাহলে পরে আমাকে মানে সংশোধন করে দেবেন, যে গত টার্মে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা কথা এসেছিল যে ওসি লেভেলের যে এই টিয়ারটাকে এটা whether it is possible to replace by an ASP, হ্যাঁ, এবং সেইটা হওয়ার পরে কিন্তু সেটা কথা হওয়ার পরে সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশনটা হয় নাই। এবং আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমার নিজের বাসায় একটা ঘটনা হয়েছিল, এবং শাহবাগ থানায় আমি মামলা করার পরে, এফআইআর করার পরে আমার এক ছাত্র এসপি, তাকে সে মিরপুরে পোস্টিং ছিল, তাকে আমি ফোন দিলাম যে তুমি একটু বলো এই ইনভেস্টিগেশনটা যেটা একটু ভালো করে করে। সে 2-3 দিন পরে ফোন করে আমাকে বললো যে স্যার, ওসিরা তো আমাদের কথা শোনে না, কারণ ওসিদের সাথে সরাসরি যোগাযোগ মন্ত্রী এবং এমপিদের, এবং তারা সেইভাবে যদি করে তাহলে আমাদের অফিসারদের কথাও শোনে না। এবং এইখানে আমি বলছি যে আপার লেভেল পুলিশ এবং লোয়ার লেভেল পুলিশ, এবং আপনি দেখবেন যে পুলিশের যতটা বদনাম, এটা কিন্তু যে লোয়ার লেভেল পুলিশের আপনার যে অ্যাট্রোসিটি এবং তাদের যে চাঁদাবাজি, তাদের যে করাপশন, এইটার কারণে। আর একটা জায়গাতে আমার বড় অ্যানোমালি মনে হয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র পুলিশকে আমি দোষারোপ করছি না, বাংলাদেশের ভিতরে ইউনিয়ন পরিষদের নির্বাচনটাও হয়ে গেল দলীয় ভিত্তিতে, এবং এখন আমার বিশ্ববিদ্যালয়েও রাজনৈতিকভাবে প্রচন্ডভাবে দ্বিধাবিভক্ত। এখন সামরিক বাহিনীতেও উপর লেভেলে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়, সেখানে আমি শুনতে পাই মোটামুটি ইনফরমেশন পাই যে পলিটিক্যাল কনসিডারেশন কাজ করে প্রত্যেকটা জায়গাতে। এবং আমি পুলিশ স্টাফ কলেজ এবং সারদা পুলিশ একাডেমিতে যখন সেশন নিতে গিয়েছি, তখন আমি দেখেছি যে আপনি পুলিশের ভিতরে আপনি কিছু পুলিশ কর্মকর্তা পাবেন যারা আওয়ামী লীগের প্রতি, এই দলের প্রতি তাদের মানে এক ধরনের সমর্থন কিংবা সফট কর্নার, আবার কিছু অফিসার পাবেন তাদের বিএনপির প্রতি একটা সফট কর্নার। এখন যারা মানে বিভিন্ন জায়গায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন, তাদের ধরা হয় যে এই সরকারের সাথে তাদের, আবার যারা বিএনপির প্রতি যাদের ছিল তাদের কিন্তু আপনি দেখতে পাবেন যে পুলিশ স্টাফ কলেজ কিংবা সারদা পুলিশ একাডেমি, ওখানে তারা কাজ করছেন। আবার যদি রেজিম চেঞ্জ হয় তারা সামনে চলে আসবেন। আমি শুধু পুলিশের এই সমস্যাটার কথা বলছি না, এটা কিন্তু ব্যুরোক্রেসি, সামরিক বাহিনী বিভিন্ন জায়গায়, আমার বিশ্ববিদ্যালয় দেখেন, এবং এই ধরনের বিষয়গুলো এটা কিন্তু প্রফেশনালিজমের জন্য এটা কিন্তু খুব ক্ষতিকর। হ্যাঁ, আপনি কিন্তু শুধুমাত্র আপনি যেটা বলছেন যে আপনার কিন্তু অনেকগুলো জায়গায় অ্যাড্রেস করতে হবে। আমরা একটা বিরতিতে যাব, গিয়ে পুলিশকে এই যে রাজনৈতিক ব্যবহার, এর মধ্যে থেকেও পুলিশ আরো বেশি জনবান্ধব হওয়ার জন্য প্রতিনিয়তই সরকার প্রধান যেরকম বলছেন, পুলিশের কর্তা ব্যক্তিরা বলছেন। আবার এটাও একটি বড় ঘটনা, অধ্যাপক জিয়া রহমান আপনি নিশ্চয়ই জানেন যে প্রতি বছরে গড়ে 150 জন পুলিশ বাংলাদেশে নানা ঘটনায়, দুর্ঘটনায় তাদেরকে জীবন দিতে হয়। এটা সম্ভবত একক বাহিনী হিসেবে পুলিশ সদস্যের সংখ্যা সবচেয়ে বেশি। ফলে এই পুলিশকে কাছ থেকে আরো কিভাবে জনবান্ধব হতে পারে, সেটিকে কিভাবে করা সম্ভব, সেটি নিয়ে আপনাদের মূল্যবান মতামত শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। আপনার সাবান কি ত্বকের জন্য রুক্ষ? আমরা হারমিত ও নাতাশার সাবান লিটমাস টেস্টে চেক করলাম, যদি পেপার নীল হয়ে যায় তাহলে সাবানটি রুক্ষ। নাতাশা বেছে নিল তার প্রিয় স্যান্ডেল সোপ, লিটমাসটি নীল হয়ে গেল। আর ডাভ বার রং একটু বদলায়নি। 1/4 ময়শ্চারাইজিং ক্রিম সমৃদ্ধ ডাভ কোমল, বেছে নিন সেই বার যা কোমল। ডাভ এক সুরাজ নগরে বন্দরে বাংলালিংক দিচ্ছে সবার জন্য ক্যাশব্যাক। মাত্র 30 টাকা কিংবা তার চেয়ে বেশি রিচার্জ করলেই 100% ক্যাশব্যাক। অফারটি পেতে *166*30# ডায়াল করে রিচার্জ করো। বাংলালিংক। আরে ডাক্তার ভাই যে কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না। আগে বসো।
ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছ? একটা নিলেই হলো, সবই তো এক। হলেও তফাৎ কিন্তু অনেক। মানে শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর। তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট, জার্মান ভিআরএম প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। এক সুরাজ নগরে বন্দরে বাংলালিংক দিচ্ছে সবার জন্য ক্যাশব্যাক। মাত্র 30 টাকা কিংবা তার চেয়ে বেশি রিচার্জ করলেই 100% ক্যাশব্যাক। অফারটি পেতে *166*30# ডায়াল করে রিচার্জ করো। বাংলালিংক। ঠান্ডা, গরম, টক বা মিষ্টি খেলে দাঁতে যে তীক্ষ্ণ শিরশির অনুভূতি হয় সেটাই সেন্সিটিভিটি। আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। সেন্সোডাইন দাঁতের ঠিক গভীরে প্রবেশ করে নার্ভকে আরাম দেয়। নিয়মিত সুরক্ষার জন্য প্রতিদিন 2 বার সেন্সোডাইন ব্যবহার করা উচিত। আমি নিজেও সেন্সোডাইন ব্যবহার করি এবং এটা আসলেই অসাধারণ কাজ করে। এখন সেন্সোডাইন টুথপেস্টের সাথে সেন্সোডাইন টুথব্রাশ ফ্রি। বাসায় এসেছে সিঙ্গেল এলইডি টিভি, টিভির চাইতেও বেশি কিছু। বিশ্বসেরা টেকনোলজি, 4K এবং ফুল HD রেজুলেশনে সবার জন্য সেরা এলইডি নিয়ে এসেছে সিঙ্গেল এলইডি টিভি, সাধ্যের মধ্যে বিশ্বস্ত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। বাংলাদেশে তৈরি হচ্ছে 750 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহায়ক সুপার সান কেবলস। সাধারণ কেবলস যেখানে অতিরিক্ত বৈদ্যুতিক লোড নিতে সক্ষম নয়, সেখানে সুপার সান কেবলস দ্বিগুণ লোড নিতে সক্ষম এবং শর্ট সার্কিট প্রতিরোধ করে। তাই সুপার সান কেবলস যে কোনো বৈদ্যুতিক নির্মাণ কাজে, অফিস, ইন্ডাস্ট্রি কিংবা বাসা বাড়িতে নিশ্চিন্তে ব্যবহার করুন, নিরাপদ থাকুন। সুপার সান কেবলস, সেফটি ফর এভার। এক সুরাজ নগরে বন্দরে বাংলালিংক দিচ্ছে সবার জন্য ক্যাশব্যাক। মাত্র 30 টাকা কিংবা তার চেয়ে বেশি রিচার্জ করলেই 100% ক্যাশব্যাক। অফারটি পেতে *166*30# ডায়াল করে রিচার্জ করো। বাংলালিংক। স্যার, আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই? স্যার, ফারুকের বিলে অনেক ঝামেলা। আই গেছি সব দোষকে হারিয়ে কেননি তোর বেকুন আলুগের উঠুন বুঝছিস কি লাই? ফারুক, প্লাস্টিক সার্জারি ধোকা দিয়ে বোকা বাঁধতে পারেনি ফারুক। তেমনি দেখতে এখনো বাজারে আসল জল একটাই, আরফেল জল। জন্ম থেকেই জল। ভয়কে যারা জয় করতে পথে নেমেছে তারাই তো নাম্বার 1। এমন নাম্বার 1 মানুষদের জন্য আয়োডিনের মিনারেলসের সংমিশ্রণে 1 প্যাকেট নাম্বার 1 ভ্যাকুয়াম সল্ট ও সয়াবিন অয়েল। নাম্বার 1 এর জয় সব সময়। বাংলালিংক মানে সেরা কল রেট। এখন কথা বলো 1 পয়সা প্রতি সেকেন্ডে, দিনরাত 24 ঘন্টা যে কোনো নাম্বারে, মাত্র 29, 79 ও 109 টাকার রিচার্জে। কথা চলো টেনশন ফ্রি। বাংলালিংক। TRFL চেয়ার কিনলে একটি টুল ফ্রি। সবাই ছুটছে আরএফএল চেয়ার কিনতে, কারণ 2টি আরএফএল প্লাস্টিক চেয়ার কিনলে একটি টুল ফ্রি। বাংলাদেশে তৈরি হচ্ছে 750 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহায়ক সুপার সান কেবলস। সাধারণ কেবলস যেখানে অতিরিক্ত বৈদ্যুতিক লোড নিতে সক্ষম নয়, সেখানে সুপার সান কেবলস দ্বিগুণ লোড নিতে সক্ষম এবং শর্ট সার্কিট প্রতিরোধ করে। তাই সুপার সান কেবলস যে কোনো বৈদ্যুতিক নির্মাণ কাজে, অফিস, ইন্ডাস্ট্রি কিংবা বাসা বাড়িতে নিশ্চিন্তে ব্যবহার করুন, নিরাপদ থাকুন। সুপার সান কেবলস, সেফটি ফর এভার। এক সুরাজ নগরে বন্দরে বাংলালিংক দিচ্ছে সবার জন্য ক্যাশব্যাক। মাত্র 30 টাকা কিংবা তার চেয়ে বেশি রিচার্জ করলেই 100% ক্যাশব্যাক। অফারটি পেতে *166*30# ডায়াল করে রিচার্জ করো। বাংলালিংক। আবার টুলেট? আরে নতুন ওয়াটার ট্যাঙ্ক বসালাম, লোহার পাইপ চেঞ্জ করে থ্রেড পাইপ লাগালাম, তারপরেও সবার কমপ্লেন, পানিতে জং, সব ভরাটিয়া চলে গেল। বলেন কি? চলেন ছাদে গিয়ে দেখি। যা ভেবেছিলাম থ্রেড পাইপ বাট জিআই ফিটিংস। এখন এসব পাল্টে আরএফএল থ্রেড ফিটিংস লাগান। জংমুক্ত পানির আশায় থ্রেড পাইপের লোহার ফিটিংস ব্যবহার মানে সবই বৃথা। তাই থ্রেড পাইপে ব্যবহার করুন আরএফএল থ্রেড ফিটিংস আর পান জংমুক্ত স্বচ্ছ পানি। আরএফএল থ্রেড ফিটিংস, পাবেন জংমুক্ত পানি।
এক সুরাজ নগরে বন্দরে বাংলালিংক দিচ্ছে সবার জন্য ক্যাশব্যাক মাত্র 30 টাকা কিংবা তার চেয়ে বেশি রিচার্জ করলেই 100% ক্যাশব্যাক। অফারটি পেতে *166*30# ডায়াল করে রিচার্জ করো। বাংলালিংক। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম পুলিশ, জঙ্গিবাদ দমন এবং আগামী বাংলাদেশ নিয়ে। মনির ভাই, আপনার কাছে একটু জানতে চাই, যে যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে, পুলিশ জনবান্ধব হয়ে ওঠে না কেন? ধরেন অনেক, বিশেষ করে যারা মানবাধিকার নিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করে, তাদের যাবতীয় অভিযোগের প্রধান অভিযোগের তীরটা যায় শেষ পর্যন্ত পুলিশের দিকে। কেউ নিখোঁজ হলে, কেউ গুম হলে, কাউকে খুঁজে না পাওয়া গেলে সবাই প্রথম সন্দেহটা পুলিশকে করে। সেইটা কেন করে? আসলে প্রশ্নটা খুব যৌক্তিক প্রশ্ন, যে কেন করে, পুলিশকেই করবে। কেউ গুম হলে, কেউ হারিয়ে গেলে পুলিশই তাকে বের করার দায়িত্ব পুলিশের, এই জন্যই হয়তো বা করে। তবে পুলিশের জনবান্ধব হওয়ার যে ইতিহাস যদি আমরা পিছন দিকে যাই, তাহলে 1860 সালে পুলিশ অ্যাক্ট হওয়ার পর কখনোই পুলিশ জনগণের বান্ধব ছিল না, কখনোই ছিল না। কারণ জনবান্ধব হওয়ার জন্য তাদের তৈরি করা হয় নাই, আইন ওইভাবে তৈরি করাই হয় নাই। তখন ব্রিটিশরা, বিশেষ করে সিপাহী বিপ্লবের পরে, তারা মনে করেছে একটা রিপ্রেসিভ, একটা রেজিমেন্টেড পুলিশ ফোর্স দরকার। কথায় কথায় আর্মি নামানো যাবে না, একটা রেজিমেন্টেড পুলিশ ফোর্স দরকার, যারা দেওয়ার জন্য, পিটনি দেওয়ার জন্য। সেইভাবে পুলিশ তৈরি হয়েছিল, পুলিশ অ্যাক্ট তৈরি হয়েছে 1860 সালে, এবং সেটাই কিন্তু এখন পর্যন্ত সেটাই চলছে। তো পরবর্তীতে পুলিশের হিউম্যান ফেস, এটা দেয়ার মানে পুলিশের ডেমোক্রেটিক যে ধ্যান ধারণা, সেই চেতনায় পুলিশকে গড়ে তোলার দায়িত্ব আসলে রাষ্ট্রের। 71-এ পুলিশ যে ভূমিকা দেখিয়েছে, এবং 71-এর পরবর্তীতে কয়েকটা অকেশনের কথা আমরা মনে করতে পারি, হেফাজত কিংবা যে কোনো ক্রাইসিসের মুহূর্তে পুলিশ কিন্তু তার যে দেশপ্রেম, জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেটা কিন্তু প্রমাণ রেখেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ পুলিশের অস্ত্র থেকে 303 রাইফেল থেকেই তো প্রথম গুলিটি সেই হানাদার বাহিনীর বিরুদ্ধে বের হয়েছিল। তো সেটা তারপরের যে কাজগুলো, সেই কাজগুলো আসলে ওইভাবে, আমি জানি না আমার বলা ঠিক কিনা, কিন্তু সেভাবে এগোয়নি। তো ফলে বিভিন্ন সময় কমিশন হয়েছে, কমিশনের নামে কিছু সুপারিশমালা এসেছে, তার ভিতরে হয়তো তখন যারা এই কমিশন করেছিলেন তারা তাদের সুবিধাজনক 1-2 অংশ বাস্তবায়ন করেছে। কিন্তু কখনোই মানে এই যে পুলিশ তৈরি হওয়ার পর, পুলিশ অ্যাক্ট তৈরি হওয়ার পর, পুলিশ অ্যাক্টের আওতায় যে পুলিশ তৈরি হয়েছে, যেটা এখন পর্যন্ত কার্যকর, সেখানে একেবারে মানে যে একটা কমপ্লিট রিফর্ম ছিল, একটা মানে বলা যায় যে একটা খুব পরিপূর্ণ রিফর্ম, সেটা আসলে কখনোই হয়ে ওঠে নাই। তো ডেমোক্রেসি যেমন এগিয়েছে, ঔপনিবেশিক, প্রায় ঔপনিবেশিক আমলের পরে যখন স্বাধীন হয়েছে দেশ, ডেমোক্রেটিক চিন্তা চেতনা, ধ্যান ধারণা, এটা চর্চা হয়েছে, সেইভাবে পুলিশেরও সেই ডেমোক্রেটাইজেশন, তার যে ইনস্টিটিউশনালাইজেশন, তার এইটা রিফর্ম প্রক্রিয়ার মাধ্যমে, সেটা একদিকে যে আইনি কাঠামো, সেটাও করার দরকার ছিল, পাশাপাশি অন্যান্য বিষয় করার দরকার ছিল, সেটা করে ওঠে নাই। তো সেইটারই একটা প্রথম পদক্ষেপ হিসেবে আমরা এই 2007-8 সালে আমাদেরকে বলা হয় একটা রিফর্ম প্রপোজাল আমাদেরই তৈরি করতে। তো সেটা আমরা ইউএনডিপি সহায়তায়, পুলিশ রিফর্ম প্রজেক্টের আওতায় বিশিষ্ট জনের সাথে কথা বলে আমরা কিন্তু একটা রিফর্ম প্রপোজাল, যেখানে পুলিশের একেবারে মানে জনপ্রত্যাশা অনুযায়ী জনবান্ধব পুলিশ গড়ে তোলার ফর্মুলা কিন্তু ওখানে দেওয়া আছে। সেই ক্ষেত্রে অনেক কথাবার্তা ওখানে আছে। তার যদি আমাদের 50% বাস্তবায়িত হয়, তাহলেও সেই পুলিশের যে কাঠামো দাঁড়াবে, যারা জনবান্ধব হবে তারাই সার্ভাইভ করবে, যারা জনগণের বিপক্ষে যাবে তারা টিকবে না, সার্ভাইভ করবে না, তারা পদোন্নতি পাবে না, তাদের পোস্টিং এর ক্ষেত্রে ওই বিবেচনাগুলো কাজ করবে। ফলে এটা অটোমেটিক্যালি হবে। সেই সাথে পুলিশের এই যে দীর্ঘদিনের যে লিগ্যাসি, তারা সবসময় সেই ইয়ের বাইরে বলতে হবে যে পাকিস্তান আমল পর্যন্ত সবসময় তারা জনগণের বিপক্ষে কিন্তু কাজ করেছে।
মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল তাদের পক্ষেই চাপ করেছে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে আসলে কিছু সময় লাগে, সেটার জন্য সঠিক প্রক্রিয়াটা চালু থাকা দরকার, সেইটাই আসলে এখন করা হচ্ছে। যেমন অফিসার ইনচার্জের কথা এসছে, অফিসার ইনচার্জ কিন্তু একটা সময় ছিল সাব ইন্সপেক্টর, এটা থেকে ইন্সপেক্টর হয়েছে, আবার আলটিমেটলি এখন যখন আমরা সার্কেলে এডিশনাল এসপি পোস্টিং হয়ে গেছে, তো আলটিমেটলি এটা হয়তো সময় যাবে, এটা হয়ে যাবে। স্যার আপনার কাছে একটু জানতে চাই, এই যে মানবাধিকার, গুম, হত্যা, অনেক জায়গায় নিখোঁজ, এনকাউন্টার, ক্রসফায়ার, এই প্রত্যেকটা শব্দই হচ্ছে খুব নেতিবাচক শব্দ, এবং পরিস্থিতিটা এমন হয়েছে এই শব্দগুলো বললেই প্রথমে পুলিশের চেহারা মানুষের সামনে ভাসে, বিশেষ করে যারা বুদ্ধিজীবী, যারা কথা বলেন, তাদের প্রথম অভিযোগের তীরটা আপনারা পুলিশের দিকেই দেন। প্রশ্নটা হচ্ছে, এই জায়গাটা তো নিশ্চয়ই এমনি এমনি তৈরি হয়নি, পুলিশ সেই প্রেক্ষাপটটা তৈরির সুযোগ দিয়েছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বাংলাদেশে পুলিশের সেই চেহারা আসলে কতটুকু সময় উপযোগী, বা এই পুলিশ দেখে আসলে আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা সরকার বলছে, যে মধ্যম আয়ের দেশের কথা বলা হচ্ছে, যে এসডিজির কথা বলা হচ্ছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটি বাস্তবায়ন কি আদৌ সম্ভব? আসলে মানে পুরো আলোচনাটার মধ্যে আপনি যদি ম্যাক্রো লেভেল থেকে আলোচনাটা শুরু করেন তাহলে কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। আপনি যতক্ষণ পর্যন্ত একটা রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক চরিত্র না আসবে, আমি যে কথাটা শুরুতে বলেছিলাম, রাষ্ট্রের যে অ্যাপারেটাস গুলো আছে সেই প্রত্যেকটা অ্যাপারেটাসের মধ্যে যদি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু না হয়, তাহলে শুধু পুলিশকে দিয়ে আপনি যদি যতই আপনি করেন এটা হবে না। মানে এর সাথে সম্পৃক্ত আছে ব্যুরোক্রেসি, এর সাথে সম্পৃক্ত আছে রুলিং পার্টি, পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল পার্টির কালচার। তো সেই জায়গাগুলোতে আজকে গুম খুনের কথা বলছেন, তো আপনি তো বললেন যে আমাকে জিজ্ঞেস বললেন যে ইন্টেলেকচুয়ালরা এটা নিয়ে সমালোচনা করে, ঠিক আছে, হিউম্যান রাইটস যারা করে তারাও সমালোচনা করে। এখন বিষয়টি হচ্ছে যে আপনি যদি খুব ব্রডার পার্সপেক্টিভে চিন্তা করেন, ইউনাইটেড স্টেটস তার যে ফরেন পলিসি বাস্তবায়ন করতে যে মাঝে মাঝে বছরের পর বছর একটা হিউম্যান রাইটস রিপোর্ট প্রকাশ করে এবং তারপরে কিন্তু আমরা টক শো নিয়ে বসে যাই, কিন্তু আমেরিকা সারা পৃথিবীতে যে সমস্ত জঘন্য কাজ করেছে সেগুলো কিন্তু আলোচনার মধ্যে, তাদের একটা এজেন্ডার মধ্যে আছে, যখন যেখানে করতে হয় উইথ ডিউ রেসপেক্ট। আমরা এটা ধরেই নিচ্ছি যে এগুলোর মধ্যে অনেক জিনিসের হয়তো সত্যতা আছে, কিন্তু এই যে একটা এজেন্ডা সেট আপ করা হয়, সেই এজেন্ডা সেট আপ করার পরেও কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের মানুষ, এটা হচ্ছে একটা আইরনি, আমি মাঝে মাঝে বলি যে এই যে গুম খুন, মানুষ কিন্তু এটাকে স্বাগত জানিয়েছে, সাধারণ মানুষ জানিয়েছে বলেই কিন্তু ক্রসফায়ার বলেন, কারণ দেয়ালে একসময় মানুষের পিঠ থেকে গেছে, মানুষ এই পুরো বিচার ব্যবস্থা থেকে শুরু করে, আমি বলি যে একটা জায়গায় আপনি তো শুধু পুলিশ ব্যবস্থা সংস্কার করলে, আপনার পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যদি আপনি সংস্কার না করেন, আপনি যদি জুডিশিয়ারি সংস্কার না করেন, পুলিশ যত ভালো একটা চার্জশিট দিয়ে, আপনি যদি কোর্টের যদি এই ধরনের করাপশন থাকে, কোর্টের যদি এই রিসোর্সের দুর্বলতা থাকে, তাহলে তো জাস্টিস ডিনাইড হবেই। তো কাজেই আমি বলছি যে এটা এত মানে কমপ্লিকেটেড এবং এত একটা ভাস্ট একটা জায়গায় জিনিসটা অবস্থান করছে যে পুলিশকে আপনি শুধু ইন্ডিপেন্ডেন্টলি যদি আপনি আলোচনা করতে চান এটা হবে না। তারপরেও আমি বলছি যে ইট হ্যাজ স্টার্টেড। আমি এই জন্য বলছি যে বাংলাদেশে, আমি মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশে আপনি যদি দেখেন বহু জিনিস কিন্তু গত 4-5 বছরে সাধিত হয়েছে। এখানে হয়তো পার্টিজান গন্ধ মনে হতে পারে কারো, কিন্তু এটা হচ্ছে রিয়ালিটি যে আপনি যেভাবে আমাদের সমস্ত জায়গা ডেভেলপমেন্ট গুলো হচ্ছে। এখন আমি মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে এটা হয়তো একটা অল্টারনেটিভ প্যারাডাইম হতে পারে বাংলাদেশের জন্য, যে এই যে আমরা যে উন্নয়নের দিকে যাচ্ছি তার অফশুট হিসেবে বা বাই প্রোডাক্ট হিসেবে আপনার রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রচুর আপনার রেমিটেন্স আসছে বলে, তারই মহাযোগ্য হয়েছে বলে আপনি কিন্তু বাধ্য হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ডেভেলপ করার জন্য, আপনি বাধ্য হয়েছেন হাইওয়ে পুলিশ ডেভেলপ করার জন্য। তো কাজেই আলটিমেটলি এটা কিন্তু শুরু হয়েছে, এই যে জঙ্গি যে অবস্থাটা হয়েছে এখানে, কাউন্টার টেরোরিজম, এখন আমরা যে কথা বলছি, মিডিয়া যে ফোকাস হচ্ছে, এতগুলো চ্যানেল হচ্ছে, এগুলো আমরা সমালোচনা করছি, কিন্তু এই যে একটা প্রেশার তৈরি করছে প্রতি মুহূর্তে রাষ্ট্রের উপরে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি মনে করি যে ডিসেন্ট্রালাইজেশন। আমরা আবার একটু চিটাগাং যেতে চাই। পুলিশের অতিরিক্ত কমিশনার সিএমপির জনাব তানভীর আছেন আমাদের সঙ্গে। আপনি যদি আলোচনা শুনে থাকেন জনাব তানভীর, তাহলে মাঠ পর্যায়ে আপনারা যে কাজ করছেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার, এবং যেটি এখানে আলোচনায় আসছিল যে পুলিশ সবসময় তার সিনিয়রদের কথা শুনতে পারে না, বিশেষ করে ওসিরা বা মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদেরকে এমপি সাহেবদের কথা শুনতে হয়, নানা রকম প্রেক্ষাপট। চিটাগাংয়ের বাস্তবতা কি? আপনি কতটুকু আপনার অধীনস্থ অফিসাররা আপনার কথা কতটুকু শুনেন, বিশেষ করে অফিসার ইনচার্জরা? এটা আইনত আমরা কাজ করে থাকি। আইনত আমার বা সরকারের যে কোনো বৈধ আদেশ আমাদেরকে শুনতে হবে।
আর যদি কেউ অতি উৎসাহী সদস্য থাকে, এটা কমন একটা কথা যে অতি উৎসাহী সদস্য যারা থাকে তারা যদি বেআইনি কিছু করে থাকে তাকে অবশ্যই এর কনসিকুয়েন্স ফেস করতে হবে। আমি আমার অভিজ্ঞতায় বলছি সিএফবির বাস্তবতা ভালো, এখানে আমাদের মধ্যে কাজের পরিবেশ খুব ভালো এবং এই ধরনের কোনো ইন্টারফারেন্স আমরা দেখছি না। জি, অধ্যাপক কার্জন, আপনার কাছে খুব সংক্ষেপে 1 মিনিটের জন্য আসতে চাই। পুলিশকে এই যে অবস্থা, পুরো অবস্থাটা আমরা দেখছি, সেই অবস্থার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে এখন সাইবার ক্রাইম, নতুন করে যুক্ত হয়েছে জঙ্গিবাদের মতো সমস্যা, এবং সমস্যাটার চেহারাটা ভিন্ন। আগে আমাদের ধারণা ছিল যে জঙ্গিবাদ মানে গরিব মানুষের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়া, খুবই উগ্র ইসলামপন্থী তারা, কিন্তু সেই ধারণাটা একদম পাল্টে গিয়েছে 1 জুলাই। সেটার জন্য আমাদের একটা ওয়েক আপ কল। অনেকে বলেন রানা প্লাজা যেরকম গার্মেন্টস সেক্টরের জন্য ওয়েক আপ কল ছিল, 1 জুলাই আমাদের জন্য সে ওয়েক আপ কল। সেই ওয়েক আপ কলে আমাদের পুলিশ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু সাড়া দিতে পেরেছে এখন পর্যন্ত? প্রায় 6-7 মাস হলো। হ্যাঁ, হোলি আর্টিজানে যে ঘটনাটা হয়েছিল সেটা ওয়েক আপ কল। তার চেয়ে বড় কথা, ওটা হওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল যে এটা বাংলাদেশের হৃৎপিণ্ড ধরে টান দিয়েছে। হ্যাঁ, ওইটা হওয়ার পরে আপনার কি বলে যে দেশের ভেতরে, তারপর দেশের বাইরে যে ইমেজ, তারপরে সবার ভিতরে যে একটা শঙ্কা, উৎকণ্ঠা, তারপর সবার ভিতরে একটা ভীতি, এবং সেই জায়গা থেকে পরবর্তীতে পুলিশের নেতৃত্বে, কাউন্টার টেরোরিজম ইউনিটের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও কিছু করেছে, এবং সেই জায়গা থেকে এই কয়েক মাসের ভিতরে যে একটা আস্থার কিছু প্রশ্ন আছে, প্রশ্ন নেই সেটা বলবো না, কিছু প্রশ্ন আছে, কিন্তু যেভাবে একটা আস্থার পরিবেশ তৈরি হয়েছে সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, এবং সেই জন্য আমি কিন্তু ওই পুলিশ এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন তারাও সাধুবাদ পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। জি, এরপরে স্যার আমরা আবার একটা বিরতি নিচ্ছি। এখন বিরতির পরে ফিরে আমরা যেটি নিয়ে কথা বলতে চাই যে এই পুরো জঙ্গিবাদ দমন তো শুধু নিশ্চয়ই পুলিশ দিয়ে সম্ভব না, এর সঙ্গে রাজনৈতিক সদিচ্ছা দরকার, সমাজের অন্যান্য স্টেক হোল্ডার, শিক্ষা ব্যবস্থা, সবকিছু দরকার, এবং পাশাপাশি বাহিনীগুলোর ভিতরে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আন্তঃযোগাযোগ বাড়ানো অনেক জরুরি। সেই জায়গায় কাউন্টার টেরোরিজম ইউনিট কতটুকু কাজ করতে পারছে বা আপনাদের পরিকল্পনা কি, সেটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। এই না, এই পানি ফোটানো তো, এই পানিটা ফোটানো তো না, না। দূষণের কারণে পানিতে মরিচা এবং সীসার মতো দূষণকারী পদার্থ থাকতে পারে, যা ফোটানোর মাধ্যমে দূর করা যায় না। কিন্তু পিউরিটের 4 স্তরের পিউরিফিকেশন প্রযুক্তি ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে এসব দূষণকারী পদার্থ দূর করে। পিউরিট ক্লাসিক এখন মাত্র 2990 টাকা। এক সুরাজ নগরে বন্দরে বাংলালিংক দিচ্ছে সবার জন্য ক্যাশব্যাক। মাত্র 30 টাকা কিংবা তার চেয়ে বেশি রিচার্জ করলেই 100% ক্যাশব্যাক। অফারটি পেতে *166*30# ডায়াল করে রিচার্জ করো। বাংলালিংক। আরে ডাক্তার ভাই যে, কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময়ই পাই না। আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছ? একটা নিলেই হলো, সবই তো এক, হলেও তফাৎ কিন্তু অনেক। মানে শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর। তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট। জার্মান ভিআরএন প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। এক সুরাজ নগরে বন্দরে বাংলালিংক দিচ্ছে সবার জন্য ক্যাশব্যাক। মাত্র 30 টাকা কিংবা তার চেয়ে বেশি রিচার্জ করলেই 100% ক্যাশব্যাক। অফারটি পেতে *166*30# ডায়াল করে রিচার্জ করো। বাংলালিংক। ঠান্ডা, গরম, টক বা মিষ্টি খেলে দাঁতে যে তীক্ষ্ণ শিরশির অনুভূতি হয় সেটাই সেন্সিটিভিটি। আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। সেন্সোডাইন দাঁতের ঠিক গভীরে প্রবেশ করে নার্ভকে আরাম দেয়। নিয়মিত সুরক্ষার জন্য প্রতিদিন 2 বার সেন্সোডাইন ব্যবহার করা উচিত। আমি নিজেও সেন্সোডাইন ব্যবহার করি এবং এটা আসলেই অসাধারণ কাজ করে। এখন সেন্সোডাইন টুথপেস্টের সাথে সেন্সোডাইন টুথব্রাশ ফ্রি। ভিশন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 16 নম্বর ভিশনের প্রিমিয়াম প্যাভিলিয়নে আসুন আর বুঝে নিন ভিশন হোম অ্যাপ্লায়েন্সের উপর 20% পর্যন্ত ছাড়। ভিশন ইলেকট্রনিক্স, ক্রাফটিং হ্যাপিনেস।
বাসায় এসেছে সিঙ্গার এলইডি টিভি, টিভির চাইতেও বেশি কিছু। বিশ্বসেরা টেকনোলজি 4K এবং ফুল এইচডি রেজুলেশনে সবার জন্য সেরা এলইডি নিয়ে এসেছে সিঙ্গার এলইডি টিভি, সাধ্যের মধ্যে বিশ্বস্ত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এক সুরাজ নগরে বন্দরে বাংলালিংক দিচ্ছে সবার জন্য ক্যাশব্যাক। মাত্র 30 টাকা কিংবা তার চেয়ে বেশি রিচার্জ করলেই 100% ক্যাশব্যাক। অফারটি পেতে *166*30# ডায়াল করে রিচার্জ করো। বাংলালিংক। TRFL চেয়ার কিনলে একটি টুল ফ্রি। সবাই ছুটছে RFL চেয়ার কিনতে, কারণ 2টি RFL প্লাস্টিক চেয়ার কিনলে একটি টুল ফ্রি। স্মৃতির রঙে হারা জীবন ইচ্ছে রং মানে জীবনের উচ্ছ্বাস, রং মানে স্মৃতির আকাশ। জীবনের সেই রংগুলো রবিউল এক পেন্টের ম্যাজিক্যাল টাচে বছরের পর বছর ঘিরে থাকে আপনাকে। রবিউল এক রাঙাও জীবন ইচ্ছে মতন। TRFL চেয়ার কিনলে একটি টুল ফ্রি। সবাই ছুটছে RFL চেয়ার কিনতে, কারণ 2টি RFL প্লাস্টিক চেয়ার কিনলে একটি টুল ফ্রি। এক সুরাজ নগরে বন্দরে বাংলালিংক দিচ্ছে সবার জন্য ক্যাশব্যাক। মাত্র 30 টাকা কিংবা তার চেয়ে বেশি রিচার্জ করলেই 100% ক্যাশব্যাক। অফারটি পেতে *166*30# ডায়াল করে রিচার্জ করো। বাংলালিংক। ভিশন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 16 নম্বর ভিশনের প্রিমিয়াম প্যাভিলিয়নে আসুন আর বুঝে নিন ভিশন হোম অ্যাপ্লায়েন্সের উপর 20% পর্যন্ত ছাড়। ভিশন ইলেকট্রনিক্স, ক্রাফটিং হ্যাপিনেস। পরিবারের ব্যস্ত সদস্য ফ্রিজটি হওয়া চাই মজবুত ও দীর্ঘস্থায়ী। তাই মার্সেল ফ্রিজ তৈরি হয় উন্নত কম্প্রেসর, 100 কপার কন্ডেন্সার, হাই থিন মেটাল বডি, রাস্ট ফ্রি মডার্ন ডোর এবং ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহার করে মার্সেল রেফ্রিজারেটর। আবার টুলেট? আরে নতুন ওয়াটার ট্যাঙ্ক বসালাম, লোহার পাইপ চেঞ্জ করে থ্রেড পাইপ লাগালাম, তারপরেও সবার কমপ্লেন। পানিতে জং, সব ভরাটিয়া চলে গেল। বলেন কি? চলেন ছাদে গিয়ে দেখি। যা ভেবেছিলাম থ্রেড পাইপ বাট জিআই ফিটিংস। এখন এসব পাল্টে RFL থ্রেড ফিটিংস লাগা। জংমুক্ত পানির আশায় থ্রেড পাইপের লোহার ফিটিংস ব্যবহার মানে সবই বৃথা। তাই থ্রেড পাইপে ব্যবহার করুন RFL থ্রেড ফিটিংস আর পান জংমুক্ত স্বচ্ছ পানি। RFL থ্রেড ফিটিংস, পাবেন জংমুক্ত পানি। এক সুরাজ নগরে বন্দরে বাংলালিংক দিচ্ছে সবার জন্য ক্যাশব্যাক। মাত্র 30 টাকা কিংবা তার চেয়ে বেশি রিচার্জ করলেই 100% ক্যাশব্যাক। অফারটি পেতে *166*30# ডায়াল করে রিচার্জ করো। বাংলালিংক। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম পুলিশ জঙ্গিবাদ দমনের আগামী বাংলাদেশ নিয়ে। প্রসঙ্গ ছিল মনির ভাই যে এই যে কাউন্টার টেরোরিজম ইউনিট যেটা হলো বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই জঙ্গিবাদ দমনে একটা সমন্বিত প্রক্রিয়ার কথা সবাই বলছেন। রাজনৈতিক সদিচ্ছা, পুলিশের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা, গোয়েন্দা তথ্য বিনিময়, আন্তর্জাতিক যোগাযোগ সব জায়গায় বাংলাদেশ একটু ভালো করার চেষ্টা করছে, কিন্তু সেখানে আমরা মাঝে মাঝে কিছু সমন্বয়হীনতার অভাব দেখি। আন্তঃবাহিনী প্রতিযোগিতা যদি বলি খুব ইতিবাচক অর্থে, তাহলে র্যাবের সঙ্গে আপনাদের বাহিনীর সেটি দেখি পুলিশের। আবার যারা নেতিবাচক ভাবে বলেন তারা বলেন র্যাব পুলিশ দ্বন্দ্ব। এর সঙ্গে আমাদের সিভিল ব্যুরোক্রেসির একটা ঝামেলা আছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের আইজির পদমর্যাদা সিনিয়র সচিব হওয়ার কারণে সেটি নিয়ে এক ধরনের চাপা ক্ষোভ আছে। এই জায়গাগুলো কি আপনার কাছকে খানিকটা বিঘ্নিত করে না?
ধন্যবাদ। আমরা আসলে কাজ শুরু করেছি গত ফেব্রুয়ারি মাসে। কাউন্টার টেররিজম ইউনিট গঠিত হওয়ার পরে আপনারা যেমন একটা টেলিভিশন অন এয়ার করার আগে অনেকগুলো আনুষঙ্গিক কাজ থাকে পিছনে, তো আমরা একটা ইউনিটও আসলে নতুন একটা ইউনিট, এবং বিষয়টাই আসলে নতুন, স্পেশালাইজড একটা ইউনিট। এটা গড়ে তুলতে যে সময়ের দরকার, যে প্রক্রিয়াগুলো দরকার, সেটা আসলে আমরা সম্পূর্ণ করতে পারি নাই, কারণ আমাদের এটা গঠনের পর লোকজন কিছু পাওয়ার পরে আমাদের অপারেশনে যেতে হচ্ছে, কাজ করতে লেগেছে। তো ফলে সেই দিক থেকে আমরা ট্যাকটিক্যালি বেশ কিছু সাফল্য আমরা অর্জন করেছি। বলা যায় ট্যাকটিক্যালি আমরা তাদের যে ক্যাপাসিটি, অর্থাৎ টেররিস্টদের যে ক্যাপাসিটি, সেটাকে কিন্তু একভাবে আমরা দমন করতে পেরেছি। কিন্তু এটি মনে রাখতে হবে যে জঙ্গিবাদ যেটা টেররিজম, এইটা কাউন্টার টেররিজম যে কাজটা, এটা একটা জটিল এবং দীর্ঘমেয়াদী কাজ। এটা নানা স্টেক হোল্ডার্সদের পার্টিসিপেশনটা এবং একটা সমন্বিত প্রয়াস, এটা জরুরি। তবে আসার কথা হলো এটাই যে এই কাজটা আমরা কিন্তু মোটামুটি সমন্বিতভাবেই আমরা করছি। বাহিনী বা একটা ইউনিটের সাথে আরেকটা ইউনিট, এরা পুলিশেরই অংশ। তো এদের ভিতরে ডিএমপির সাথে যেমন একটা জেলা পুলিশের কিংবা ডিএমপির সাথে স্পেশাল ব্রাঞ্চের এক ধরনের কিন্তু নীরব একটা পজিটিভ কম্পিটিশন, সেটা কাজকেই এগিয়ে নেয়। তো র্যাবের সাথে সেটা কখনো কখনো হয় হেলদি কম্পিটিশন, যেটাকে আমরা আরেকটা জিনিস আছে যে আমরা দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ যে একটা সমস্যা, এবং আমাদের এখানকার স্থানীয় জঙ্গিদের সঙ্গে যে আন্তর্জাতিক জঙ্গিদের নেটওয়ার্ক, বা আরো স্পষ্ট করে বলে আইএস আছে কি নেই, সেটি নিয়ে বিদেশি বিভিন্ন মিশনের কথাবার্তা, সেটাকে অস্বীকার করা, সমস্যাটাকে স্বীকার করতে কি আমরা অনেক দেরি করে ফেলেছি, এবং তার জন্য কি একেবারে গুলশানের মতো ভয়াবহ একটা অ্যাটাক আমাদেরকে দেখতে হয়েছে? দেখুন, জঙ্গিবাদ নাই এটা তো বোধহয় আসলে বলা হয়নি, কারণ জঙ্গিবাদের যে ফুটপ্রিন্ট, সেটা 1992 সালে 30 এপ্রিল হরকাতুল জিয়াদ তারা ঘোষণা দিয়ে একটা জঙ্গি সংগঠন তৈরি করেছে। তারপরে 2000 সালের পরে 99 থেকে যেটি শুরু হয়েছে উদিসির বোমা হামলা দিয়ে শুরু হলো, এবং সেই দেশব্যাপী বোমা হামলা, মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন তার যে সমাবেশ, সেই সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা, যেটা 24 জন মানুষ মারা গেল। এগুলো তো জঙ্গিবাদ তো ছিলই। মাঝখানে তাদেরকে দমন করা কন্ট্রোলে ছিল কয়েক বছর, কিন্তু এই আন্তর্জাতিক জঙ্গিবাদদের গ্লোবালি তাদের যে একটা রিসার্জেন্স হয়েছে, পুনর্জাগরণ, সেইটার কিছু প্রভাব, সেইটার কিছু ঢেউ বাংলাদেশে এসেছে। এই যে আইডিওলজিটা, এইটা ইম্পোর্টেন্ট, এইটা বিদেশি, এইটা গ্লোবাল টেররিস্ট আউটফিটস যেগুলো আছে, আল কায়দা বা ইসলামিক স্টেট, এগুলোর যে আইডিওলজি, সেটাকে এরা অনুসরণ করে। নেটওয়ার্কগত সম্পর্ক কিন্তু আছে, এটা আমরা এরকম কোনো প্রমাণ পাইনি, এবং যারা এটা প্রমাণ করতে চায় তারাও কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারেনি যে এটার সাথে নেটওয়ার্কগত, সংগঠনগত কোনো সম্পর্ক আছে। আরেকটা বিষয় আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, কার সাথে কার সম্পর্ক আছে সেটার চাইতে বড় কথা, বর্তমান সরকারের পলিসি হলো জিরো টলারেন্স পলিসি এগেইনস্ট টেররিজম, অল সর্টস অফ টেররিজম, সেটাকে আমরা বাস্তবায়ন করছি, এবং আমরা কাজে কর্মে আমরা সেটার প্রমাণ দিয়ে এসেছি এবং দিচ্ছি যে আমাদের জিরো টলারেন্স যে পলিসি, সেটার সঠিক বাস্তবায়ন আমরা করছি। আমরা একেবারে কম সময় অধ্যাপক জিয়া আপনার কাছে যদি সংক্ষেপে জানতে চাই, 1 মিনিটের ভিতরে বলতে পারলে খুবই ভালো, যে এই জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এখন পর্যন্ত সঠিক পথে আছে নিশ্চয়ই, সেটা নানা জায়গা থেকে বলা হয়, আর কি করা উচিত? মানে জঙ্গিবাদ, যেহেতু এটা তো বাদ যখন কথাটি বলি, এর সাথে তো আদর্শগত একটি বিষয় আছেই। তো এটি কিন্তু শুধুমাত্র ফর্মাল একটা দিক আছে, একটা ইনফর্মাল দিক আছে। ফর্মাল দিক হচ্ছে আমাদের এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, পুলিশ বাহিনী, র্যাব, এরা যে কাজটি করছে। ইনফর্মাল জায়গাটা কিন্তু আমাদের সবচেয়ে, মানে এইটাই, এই ঢেউটা কিন্তু এই কন্ডিশনটাকেই কিন্তু তারা ব্যবহার করছে, যে অ্যাফ্লুয়েন্ট ঘরের ছেলেমেয়েরা, অর্থাৎ আমাদের যে গ্লোবালাইজেশন বা টেকনোলজির যে বিরাট এফেক্ট আমাদের ইয়াং আরবান এডুকেটেড মিডল ক্লাসের মধ্যে পড়েছে, সেই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য যে একটা মোবিলাইজেশন করা, আপনার স্কুল থেকে শুরু করে, কমিউনিটি লেভেল থেকে শুরু করে, ফ্যামিলি থেকে শুরু করে, এই সমস্ত জায়গায় যে ইয়াং জেনারেশনকে ইন্টিগ্রেট করা, মেইন স্ট্রিম কালচার এবং মেইন স্ট্রিম আপনার যে আমাদের হেরিটেজ আছে তার সাথে ইন্টিগ্রেট করা, কারণ ঐতিহাসিকভাবে আমাদের এখানে কিন্তু এই কনফ্লিক্টটা নাই, কাজে এটা সম্ভাবনা খুবই কম। অধ্যাপক কার্জন, আপনার শেষ মত শুনতে চাই, আপনি কি এই দুজনের যে বক্তব্য এবং বাংলাদেশের জঙ্গিবাদ আরো বড় আকার বিস্তার করবে না, এই বিশ্বাসে দেশের বেশিরভাগ মানুষ মনে করে, আপনার পূর্বাভাসটা জেনে শেষ করতে চাই। আমি যেটা সবসময় আগেও বলেছি, সেটি হচ্ছে যে বাংলাদেশে যে সমস্যাটা আমরা দেখেছি, সেটা হচ্ছে যে রাজনীতিতে ধর্মের ব্যবহার। গত 50-60
দশক থেকে মুক্তিযুদ্ধের সময় তারপরে, এবং যার প্রেক্ষিতে ওই যে আপনার মুক্তিযুদ্ধের পরে মূল সংবিধানের আর্টিকেল 38 সেটার যে প্রোভাইসো, সেখানে ধর্মের মানে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল এবং যার ভিত্তিতে মুসলিম লীগ, জামাতে ইসলাম সব নিষিদ্ধ ছিল। এখন আপনার ওই যে জঙ্গিবাদের সমাধানটা কি হবে, সেটা কি মিলিটারি সলিউশন? পৃথিবীর কোথাও কিন্তু ওই মিলিটারি সলিউশন, আপনি জঙ্গিবাদ এটা একটা মানে যতটা না আপনার এই যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফাইট, তার চেয়ে বড় হচ্ছে আদর্শিক ফাইট, এবং এটা মিলিটারি সলিউশন না, ওটা আমাদের দরকার হবে। কাউন্টার টেরোরিজম ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ইভেন মিলিটারি, যেটা আপনার ওই মিলিটারি কমান্ডারদের ডেকে 1 জুলাইতেই করতে হয়েছে। কিন্তু আপনার মূল জায়গাটা হচ্ছে আপনার সমাজের সবগুলো প্রতিষ্ঠান, তার যে ফ্যামিলি, তার যে এডুকেশন, তার যে মোরালিটি, তার যে রিলিজিয়ন, তার যে শিক্ষা, সবকিছু নিয়ে আপনাকে ফাইটটা করতে হবে, সেটা হচ্ছে আসল ফাইট। অনেক ধন্যবাদ কার্জন, অনেক ধন্যবাদ অধ্যাপক জিয়া রহমান, অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম, এবং আমরা সময়ের কারণে একবার আপনার কাছে আসতে পারলাম। অনেক ধন্যবাদ জনাব সালেহ মোহাম্মদ তানভীর। দর্শক, শেষ করছে আজ একটা প্রত্যাশায়, বাংলাদেশ কোনোদিনই জঙ্গিবাদের জন্য উর্বরভূমি হয়ে উঠবে না, কারণ এদেশের মানুষ মনের প্রাণেই অসাম্প্রদায়িক এবং জঙ্গিবাদ বিরোধী। সেরকম একটি বাংলাদেশের প্রত্যাশায় শেষ করছে। দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। কনফিউজড হয়ে যায়। এক্সপ্রেস 10 y-5 এর সমান হলে y(x) এর বড় হবে। বাচ্চারা করছে এত বেশি, তাই নিউট্রিশনে চাই আরেকটু বেশি। তাই দুধের সাথে হরলিক্স, কারণ এটি ক্লিনিক্যালি প্রমাণিত হরলিক্স বাচ্চাদের টলার, স্ট্রঙ্গার, শার্পার করে। আরে ডাক্তার ভাই যে কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না। আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছ? একটা নিলেই হলো, সবই তো এক। হলেও তফাৎ কিন্তু অনেক। মানে? শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর। তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট, জার্মান VRM প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের